পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগি। আতশবাজি ও বিস্ফোরক বহন নিষিদ্ধ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর আশঙ্কা উপকূলবাসীর। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হল সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরে একটি ফজিলতপূর্ণ রাত লাইলাতুল বরাত বা শবে বরাত। তাই রোববার সন্ধ্যার পর থেকেই নগরীর সব মসজিদে মসজিদে মুসল্লিরা শুরু করেছেন ইবাদত বন্দেগী। সবার চাওয়া পাওয়া নিয়ে হাত তুলছেন মহামহিয়ান আল্লাহর দরবারে। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ ও পাপ মোচনের অফুরন্ত সুযোগ। পাশাপাশি এই রাতকে ঘিরে আতশবাজি বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ করা থেকেও সকলকে বিরত থাকার তাগিদ দিয়েছেন তারা। শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত রজনী। পুণ্যময় এই রজনীতেই আগামী এক বছরের জন্য মানব জাতির ভাগ্য লেখা হয় বলে বিশ্বাস ধর্মপ্রাণ মুসলমানদের। সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্তি লাভের আশায় এ রাতে মাগরিবের নামাজের আগে মসজিদে মসজিদে হাজির হন মুসল্লিরা। জামাতের সঙ্গে নামাজ আদায় শেষে নফল নামাজ ও জিকির আজগারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন মুসল্লিরা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেন সর্বাঙ্গীন মঙ্গলের জন্য। বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আমাদের বাংলাদেশকে রক্ষা করে। আল্লাহর দ্বারে মাগফিরাত চাইব, দোয়া কামনা করব যে সবাইকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। নিয়ত করেই আসছি যে সারা রাত যাতে আল্লাহর বন্দেগী করে রাতটা কাটাতে পারি। দুনিয়াতে চলতে হলে কিছু করতে হবে, পাশাপাশি যেন আমি আখিরাতে কিছু কাজ করতে পারি, সেই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী এক বছরের জন্য মানুষের তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। ইবাদত বন্দেগী পালনের সঙ্গে সঙ্গে এই রাতের পবিত্রতা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেদিকেও সবার খেয়াল রাখা উচিত বলে মনে করেন তারা। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি? আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। পটকা ফুটিয়ে মাইক চালিয়ে এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। হিজরি সন অনুযায়ী শবে বরাত আসে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের 12টা নিয়ে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমে আছেন রিপোর্টার এম আর আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, আপনি জানেন যে লাইলাতুল বারাতের রাত্রিতে পুণ্যার্থী বা মুসলমান যারা তারা মাগরিবের পর থেকেই মসজিদে এসে বিভিন্ন ধরনের আমল পালন করছেন। তারা মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ জামাতে এখানে পড়েছেন এবং বাইতুল মোকাররমের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাতভর, অর্থাৎ আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাতভর তারা এখানে ইবাদত করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ পাশের একটি অবস্থা। দক্ষিণ পাশের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে এখানে শত শত মুসল্লি তারা নামাজ পড়ছেন এবং তাদের বিভিন্ন ধরনের নফল ইবাদত করছেন এবং মসজিদে বয়ান শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন যে জিকিরের বয়ান, বিভিন্ন নেক আমল করার যে ফজিলত সেই এবং এই রাত্রির যে ফজিলত সেই সম্পর্কে বয়ান করা হচ্ছে। এছাড়া এখানে মুসল্লিরা আস্তে আস্তে যে বিভিন্ন ধরনের তেলাওয়াত, মাঝে মাঝে কেউ কেউ নফল ইবাদত করছে, কেউ ওয়াজ শুনছে, কেউ বসে বসে জিকির আজকার করছে। এছাড়া আপনি জানেন যে লাইলাতুল বারাত অর্থ হচ্ছে মুক্তির রাত্রি বা নিজেদেরকে পাপ থেকে, অর্থাৎ আল্লাহর বিভিন্ন ধরনের সারা জীবনের যে সব পাপ কর্ম থাকে সেগুলো থেকে পুণ্য পাওয়া বা মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই কাজটি করছেন মুসলমানরা। আর এই বাইতুল মোকাররমের পুরো মসজিদ জুড়েই এইভাবে মুসল্লিরা ভিড় করে আছেন, হাজার হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করছেন
এবং সারা রাত তারা এখানে ইবাদত করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদের সাথে কথা বলেও সেটি জানতে পেরেছি। এছাড়া এখনো পরিমাণে হাজার হাজার মুসল্লি এখনো মসজিদে আসছেন, কিছু মুসল্লি বের হয়ে গেছেন, আবার নতুন করেও বিভিন্ন মুসল্লিরা তাদের কাজকর্ম সেরে ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করছেন। এছাড়া আরেকটি জিনিস হচ্ছে, আপনাকে বলে রাখি যে সারা রাত ইবাদত করার পরে শেষ রাতের দিকে তারা আসলে মোনাজাত, আখেরি মোনাজাত করবেন। আখেরি মোনাজাতের পরেই তারা আসলে ঘরে ফিরে যাবেন ফজরের নামাজ পড়ার পরে। তো এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন ধরনের ইবাদতের পাশাপাশি ইমাম সাহেবরা এবং বিভিন্ন মাওলানারা বয়ান করছেন, সেসব বয়ানও তারা শুনছেন। তো যার যার মতো তারা নিজের মতো করে আমল করার চেষ্টা করছেন এবং আমলের পাশাপাশি নিজের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ইবাদত করে যাচ্ছেন। তো এই ছিল আসলে ফয়সাল এখানকার বাইতুল মোকাররম মসজিদের লাইলাতুল বরাতের সর্বশেষ খবর। ফয়সাল। দর্শক, পবিত্র শবে বরাত নিয়ে বাইতুল মোকাররম থেকে মুসলিম উম্মার ইবাদত বন্দেগী নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমার আমিন। যাচ্ছি পরের সংবাদে। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে আতশবাজি ও সব ধরনের বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। জিপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার জানান, শবে বরাত উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনা রয়েছে কড়া নজরদারি। ঢাকা শহরের যে সমস্ত স্থানে জনসমাগম বেশি থাকবে, মানুষ ইবাদতের জন্য যে সমস্ত স্থানে জনসমাগম বেশি হবে, সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন আছে। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর আর্টসওয়ে থাকবে, সুইপিং করা হবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। এছাড়া আজকে 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরী এলাকায় আতশবাজি, পটকাবাজি, বিস্ফোরক দ্রব্য সহ যে কোনো ক্ষতিকারক বস্তু বহন এবং ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন হচ্ছে পবিত্র শবে বরাত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় সিলেটে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত অতিবাহিত করছেন। মহিমান্বিত এই রজনীতে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে প্রার্থনা করেন হাজারো মুসল্লিরা। মাগরিবের নামাজের পর থেকে রাজশাহীর বিভিন্ন মসজিদ ও হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে প্রার্থনা করেন নগরবাসী। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে ইবাদত বন্দেগী ও নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন হচ্ছে। রোববার সন্ধ্যা থেকে নগরবাসী বিভিন্ন মসজিদে ও ঐতিহ্যবাহী মাজারগুলোতে ইবাদত বন্দেগী ও নামাজ আদায় করেন। এছাড়া ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত সমবেত হন বিশ্ব জাকের মঞ্জিলে। আজকের এই দিনটা অত্যন্ত পবিত্রভাবে আমরা ধর্মীয় মনমানসিকতা নিয়ে, সুন্দর মন নিয়ে আজকের দিনটি আমরা পালন করেছি। এই রাতটি লাইলাতুল বরাত। এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এক বৎসরের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। আমার পরিবার ও আত্মীয় স্বজন এবং পুরো দেশবাসীকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন শান্তি এবং সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি, এই প্রার্থনার জন্য আমরা এসেছি। এই রাতে গুনাহ মাফের রাত, রব্বুল আলামিন যেন আমাদের সবারই মাফ করে দেয়। এই রাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর পিছনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো যেন মাফ করে দেয়। ফরিয়াদের রাত, এই ফরিয়াদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যারা আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বারাতের এই পবিত্র মহিমান্বিত রাতের বরকতে সব আশা পূরণ করে দেবেন। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ক্ষতচিহ্ন রেখে গেছে উপকূলীয় এলাকাগুলোতে। তারপরও জীবন জীবিকার তাগিদে দুর্যোগের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ভেঙে পড়া দোকান সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এদিকে বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা সহ সার্বিক কার্যক্রম। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
অনেকটা শক্তিশালী হয়ে শনিবার চট্টগ্রাম উপকূলে আঘাত হানে গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু। এতে বাতাসের তীব্র গতিবেগের পাশাপাশি ছিল 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সাথে পূর্ণিমার প্রভাবে পরিস্থিতি ভয়াল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে সাগরে বিলীন হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ অন্তত 150 কোটি টাকা বলা হলেও প্রকৃত অর্থে ক্ষতির পরিমাণ আরো বেশি। এই দুর্যোগে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। চোখের সামনে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, দোকানপাট। কাল যা ছিল সাজানো আবাস, আজ যেন তা শুধুই ধ্বংসস্তূপ। অনেক যুদ্ধ করতে করতে আমার স্বামী উনিও মারা গেছে, ওনারকে পাইছি। পাওয়ার পরে আমার মেয়েটা গেছে, আমার মেয়েটা পাইনি। এখানে সব খাঁচ চিত করে ঘরবাড়ি পড়ে রয়েছি, আমরা কিছু করতেছি পারতেছি না। ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালীর গন্ডামারা, পেমাশিয়া, ছনুয়া সহ বিস্তীর্ণ এলাকা। ফসলের সাথে সাথে ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশু ও মৎস্য সম্পদের। এছাড়া পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানালেন ক্ষতিগ্রস্তরা। সাগরের ঢেউগুলো সরাসরি ঘরের মধ্যে লেগেছে, লোকজন স্রোতের মধ্যে ভেসে গেছে, জিনিসপত্র সব চলে গেছে। আমরা এখনো পর্যন্ত কোনো পরিমাণে ত্রাণ পাই নাই, সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে স্বাভাবিক হয়ে এসেছে চট্টগ্রাম বন্দর। আর রোয়ানুর ক্ষতি পুষিয়ে নিতে রাতেও পণ্য ওঠা নামানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সকালে জোয়ারে 12টি জাহাজ ঢুকেছে এবং তার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে, এবং আজকে রাতেও আমরা 2টি থেকে 3টি জাহাজকে রাতেও আমরা ঢুকাবো, কারণ আমাদের যে লস হয়েছে এই লসটিকে পুষিয়ে নেওয়ার জন্য। অপরদিকে একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয়েছে চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিমান চলাচল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রোয়ানুর পর ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। রোববার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া উপকূলীয় এলাকায় এখনো 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বাংলাদেশে যে 3-4টা বন্দর আছে, বন্দরগুলোকে এবং সাগরে যে মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মাধ্যমে রেখেছে। দক্ষিণাঞ্চল যেটা, ওখানে বৃষ্টির পরিমাণ কিছুটা থাকবে। ঢাকায় মাঝে মাঝে রোদ আসবে, মাঝে মাঝে মেঘ আসবে, হয়তো এর মধ্য থেকে হালকা কিছু বৃষ্টি পড়তে পারে, মানে তো বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্য হারাচ্ছে প্রকৃতি। এ কারণে ঘূর্ণিঝড়, খরা আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটছে অনেক বেশি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ জলবায়ু বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের দাবি, দুর্যোগ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিক করা হয়েছে। তানির মেহেদির রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। দেশের উপকূলীয় জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক প্রাণহানি ঘটছে। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় সিডর, আইলা, কোমেন ও শনিবারের রোয়ানুর কারণে প্রাণহানি ছাড়াও ভিটেমাটি ও সহায় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ঋতু বৈচিত্র্য হারাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সাইক্লোনের যে সম্পর্ক, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সাইক্লোনকে তৈরি করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে সাইক্লোনের যে তীব্রতা সেটাকে আরো তীব্রতর করে এবং ঘনিষ্ঠতা, কত তাড়াতাড়ি কয়টা সাইক্লোন হচ্ছে সেটার নম্বরটাকে বাড়িয়ে দেয়। আমাদের কৃষি জমি কমছে, গাছপালা, নতুন গাছপালা কম হচ্ছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আর আবহাওয়া অধিদপ্তর দাবি করছে, পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়ন করায় প্রাণহানির সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে, আমরা সেগুলি ব্যবহার করছি। এখন থেকে 20 বছর আগে আমরা ঘূর্ণিঝড় পূর্বাভাসে যে প্রচেষ্টাটি ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে হয়তো দেখা যেত মাত্র 6 ঘন্টা আগে বলতে পারছি, 7 ঘন্টা আগে বলতে পারছি, সেটিকে আমরা বাড়িয়ে নিয়ে এখন 18 ঘন্টা, 20 ঘন্টা, কোনো সময় আমরা 5 দিন আগে পর্যন্ত আমরা পূর্বাভাসটি প্রদান করতে পারছি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরও থাকছে, ঈদের ছুটির আগে গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
2021 সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে তিনি আরো বলেন, অগ্রগতির এই পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে 2013 সাল থেকে দেশে চালু করা হয় সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি। আমাদের নতুন প্রজন্ম তাদের মেধা ওই কর্মসূচির আওতায় এবার 2015 এবং 2016 সালের বিজয়ী শিক্ষার্থীরা সমবেত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 জন প্রতিযোগীর হাতে তুলে দেন মেধার সৃজনশীল ব্যবহারের জাতীয় স্বীকৃতি। এ সময় শিক্ষা খাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার গতি অব্যাহত রাখতে হবে। এই দেশ আমরা যে এগিয়ে যাচ্ছি আর যেন ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। বাংলাদেশ যে এগিয়ে যাবার গতি, এই গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে পালন করতে চাই না। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর দাবি করে শেখ হাসিনা আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতেও পিছিয়ে নেই আওয়ামী লীগ সরকার। শুধু শিক্ষা দিলে হবে না, শিক্ষার পর তাদের কর্মসংস্থান ব্যবস্থাটাও করে দিতে হবে, আর তাদের মেধাটা আমাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। কাজে এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করব। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হবার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যে কোনো সময় হারাতে পারে মানুষ, কিন্তু জ্ঞানকে হারায় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফাতিহা পাঠ ও মোনাজাত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর বিএনপি সভাপতি মির্জা আব্বাস সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম জিয়া। এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। দেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 8টি দেশের কূটনীতিক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অংশ নেন। এ সময় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু এবং মানবাধিকার কর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয়। শিক্ষামন্ত্রীর পর এবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বললেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঢাকা মেডিকেলে শ্যামল কান্তি ভক্তকে দেখতে গিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদিকে শ্যামল কান্তি চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 13ই মে নারায়ণগঞ্জে লাঞ্ছনার ঘটনার পর সপ্তাহখানেক নিজের বাসাতেই চিকিৎসাধীন ছিলেন শিক্ষক শ্যামল কান্তি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 20 মে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরই মধ্যে ফেসবুকে বিভিন্ন পেজে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমন অবস্থায় সকালে তাকে ঢাকা মেডিকেলে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। এ সময় তিনি সংসদ সদস্য সেলিম ওসমানের বহিষ্কারের দাবি জানান। নিশ্চিত করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে তার নিরাপত্তা ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তিনি একজন পার্লামেন্টের মেম্বার হয়ে কিভাবে এটা কাজ করলেন, এটা আমার কাছে একটা বিরাট বিস্ময়। তার নিশ্চয়ই আমরা পার্লামেন্ট থেকে বহিষ্কার চাই। দুপুরে সচিবালয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, শ্যামল কান্তিকে দেয়া হত্যা হুমকি সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। নারায়ণগঞ্জের যে ঘটনা, সেটার ব্যাপারে যে ওই শিক্ষক ধর্মের ব্যাপারে কোনো কটূক্তি করেছেন, এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এদিকে বিকেলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানও শ্যামল কান্তিকে দেখতে যান। তিনিও তার নিরাপত্তার বিষয়ে জোর দেন। নিরাপত্তা সহকারে উনি কাজ করে যেতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।
এদিকে শ্যামলকান্তির উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। বোর্ডের পক্ষ থেকেও কিছু ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়েছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাকে হয়তো ছেড়ে দেওয়া যাবে। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। শ্যামলকান্তি ভক্তের অপমানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। বিক্ষোভকারীরা বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনা জাতির জন্য লজ্জার। এছাড়া সেলিম ওসমানদের পেছনে হেফাজতে ইসলাম কাজ করছে বলে অভিযোগ করেন তারা। মাইনরিটি রাইটস মুভমেন্ট, ঘাতক দালার নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিউ ইয়র্ক শাখার আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ দাবি করেন। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতায় যার জন্য এতই মরিয়া হয়েছে যে তাদের ইহুদির সঙ্গে বৈঠক করতে আর কুণ্ঠাবোধ হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করবে। আসলাম চৌধুরী ধরা পড়েছে, ইতিমধ্যে অনেক তথ্য গোয়েন্দা সংস্থার কাছে চলে এসেছে। আসলাম চৌধুরী একাই ষড়যন্ত্র হতে পারে না। এই ষড়যন্ত্রের মূল হোতা বেগম খালেদা এবং তার পুত্র তারেক রহমান, যিনি মিস্টার রহমান হিসেবে লন্ডনে বৈঠক করছিলেন। এদের বিরুদ্ধে তথ্য নিয়ে এদেরকে এই ষড়যন্ত্রের হোতা হিসেবে আইনের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটাই দেশবাসী দেখতে চায়। প্রবাসী সময়ে আরও থাকছে, আইপিএলে টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজকে কাউন্টিতে না খেলে বিশ্রাম দিতে চায় বিসিবি। কাটার মাস্টারের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত। অসচেতনতা ও সংরক্ষণের অভাবে গত 100 বছরে দেশ থেকে হারিয়ে গেছে প্রায় অর্ধশতাধিক প্রজাতির প্রাণী। এছাড়াও হুমকির মুখে আছে আরও 201 প্রজাতি। এতে খাদ্যচক্র বিনষ্ট হওয়ায় ভবিষ্যতে মানুষের বেঁচে থাকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই প্রাণীকুল সংরক্ষণে সরকারি সমন্বিত উদ্যোগের দাবি তাদের। শফিক মাহমুদের রিপোর্ট। অসংখ্য নদ নদী, খালবিল, জলাভূমি, উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলভুক্ত বাংলাদেশে যুগ যুগ ধরে বিচিত্র প্রাণীর সাথে বৈচিত্র্যপূর্ণ পরিবেশে বসবাস করছে মানুষ। এছাড়াও হাওর বাওর, সমতলে ঘাস, দক্ষিণে বঙ্গোপসাগর আর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন অপরূপে সাজিয়েছে এই দেশকে। প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে জীববৈচিত্র্যের 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। তবে বহুদিন ধরেই প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ছাপিয়ে বিচিত্রময় এই প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ দখল করে মাছের স্বাভাবিক বেঁচে থাকা ধ্বংস হয়েছে অনেক আগেই। তেল ট্যাঙ্কার ডুবি ও আগুন লেগে পশু পাখির অভয়াশ্রম সুন্দরবনও আজ হুমকির মুখে। এই অঞ্চলে যে সকল ল্যান্ড গ্রাবাররা আছে তারা একটা বিশাল অংশ নদীর পাশের জায়গাগুলো দখল করে রাখছে। সুপারিগুলো পড়ে যায়, ডাবগুলো, পানি থাকে না ভিতরে। এখন ঢাকার শহরে কোথাও পুকুর খুঁজে পাবেন না, কিন্তু বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। প্রকৃতির উপর আমাদের কন্ট্রোল নাই, কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণবিধির উপর আমাদের কন্ট্রোল আছে। বাংলাপিডিয়ার সবশেষ সংযোজিত তথ্য মতে বিভিন্ন প্রজাতির প্রাণীর বিপুল সমাহার থাকলেও গত 100 বছরে বিলীন হয়ে গেছে অসংখ্য প্রাণী। চাষ করে গাছ রোপণ করে বন তৈরি করা হয়েছে। ওয়াইল্ড অ্যানিমালের জন্য যে অভয়ারণ্য সেটি কিন্তু সাংঘাতিকভাবে কমে গেছে। জলবায়ু পরিবর্তন আপনি খাপ খেয়ে নিতে পারবেন, কিন্তু যে প্রজাতি হারিয়ে যাবে সেটা তার আপনি ফিরে আনতে পারবেন না। এই অবস্থায় খাদ্যচক্র ঠিক রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার হিসাবে বলছে প্রায় 16% টোটাল ল্যান্ড হচ্ছে ফরেস্ট, অন্যান্য গবেষণায় বলছে মাত্র 6%। তাহলে বাদ বাকি 10% কই গেল? সো ফরেস্টই যদি না থাকে আমি জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করব? পৃথিবীর বাস করার অধিকার সমস্ত প্রাণীর কুলের আছে, সমস্ত উদ্ভিদ কুলের আছে। এই বোর্ডটা জাগিয়ে তোলা খুব ইম্পর্টেন্ট আমাদের। পৃথিবীতে অস্তিত্ব সংকটের আগেই প্রাণীকুল রক্ষায় সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন রোজার ঈদের ছুটির আগে গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। রোববার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির সভা শেষে তিনি আহ্বান জানান। এ সময় রোজার মধ্যে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মালিকদেরকে আমরা অনুরোধ করছি যে জুন মাসে বেতনটা যেন ঈদের ছুটি যাওয়ার সময় সকল শ্রমিককে দিয়ে দেওয়া হয়। উৎসব ভাতাটা যে মালিককে যাই দিবেন সেটা যেন রমজানের 15 থেকে 21 তারিখের মধ্যে দিয়ে দেন। এটা আজকে আমাদের সিদ্ধান্ত। যে সমস্ত ফ্যাক্টরি ইমার্জেন্সি ব্যতিক্রম ছাড়া নর্মালি ঈদের দিন সাধারণত সমস্ত কলকারখানা বন্ধ থাকাই উচিত। গাজীপুরে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য একটি ধারায় প্রত্যেককে 14 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে এলাহি ভূঁইয়া এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে 2006 সালের 27 জানুয়ারি টঙ্গীর এরশাদনগর এলাকার ব্যবসায়ী মোকসেদ আলী সেন্টুকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছে। এবার প্রবাসের খবর। ভারতের দক্ষিণ 24 পরগনায় বিজেপির মহিলা মোর্চা শীর্ষ নেতা ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রূপা গাঙ্গুলির উপর হামলা হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ ডায়মন্ড হারবারের ঈশ্বরপুরে আহত এক বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় পথিমধ্যে রূপা গাঙ্গুলির গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রূপা সহ গাড়িতে থাকা বিজেপির অন্য নেতারাও আহত হন। মাথায় গুরুতর জখম নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন রূপা। একই দিন যাদবপুরের শহীদ স্মৃতি কলোনিতে সিপিএম সমর্থিতদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পর ওই স্থানটি পরিদর্শনে যান বিজয়ী সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। দুটি ঘটনার পেছনে শাসক তৃণমূল জড়িত বলে দাবি ভুক্তভোগীদের। সৌদি আরবের 15তম ওআইসি বাণিজ্য মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী 36টি কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। মেড ইন বাংলাদেশ, আমার ব্র্যান্ড আমার গর্ব স্লোগানে শনিবার বাংলাদেশ দূতাবাস চত্বরে আয়োজিত এই মেলায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রদূত গোলাম মোসির সভাপতিত্বে এই মেলায় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাস কার্যালয়ের প্রধান মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুদ্দিন আহমেদ, ইপিবি ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। সৌদি আরবের বাজারে বাংলাদেশের মানসম্মত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে গোলাম মোসি বলেন, মধ্যপ্রাচ্যের বিশাল বাজার দখল করতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে। সংযুক্ত আরব আমিরাতের আল খাইমা অঙ্গরাজ্যে বাংলাদেশ ইংলিশ স্কুলে বঙ্গবন্ধু এবং শেখ জায়েদ নামে নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর ইমরান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল এস বজদিরুজ্জামান এবং শেখ মাজেদ বিন সুলতান বিন কাশেমি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইমরান বলেন, দুই দেশের জাতির জনকের নামে নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দুইটি দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার হবে। ইংলিশ টেস্ট টোইক পদ্ধতির কারণে ব্রিটেন ছাড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সেই সাথে অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ ইমিগ্রেশন ভোগান্তিতে পড়তে হচ্ছে। টোইক পরীক্ষায় অংশগ্রহণ করা এক শিক্ষার্থী ব্রিটেনে থাকার অনুমতি নিয়ে ট্রাইব্যুনালে আপিল করে জয়ী হন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর আইনজীবী ব্যারিস্টার আবু সুফিয়ান জানিয়েছেন, রায় পর্যালোচনা করে দেখা যায় ওই শিক্ষার্থী সব নিয়মনীতি মেনে ইমিগ্রেশনের আবেদন করেছিলেন। ব্রিটেনে থাকার আবেদনে টোইক নিয়ে তিনি কোনো মিথ্যা কথা বলেননি। এর আগে প্রথম দফায় আইনি লড়াই হেরে গিয়েছিলেন তারা। এদিকে এই রায়ের কারণে বাংলাদেশি সহ প্রায় 33,000 বিদেশি শিক্ষার্থী আগামীতে সুফল পাবে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হিলারির পররাষ্ট্রনীতির কারণে আইএসের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের অস্ত্রনীতিকে ভয়ঙ্কর বললেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। এদিকে আরেক ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সমালোচনা করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই নীতির সংস্কার করবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে এগিয়ে থাকা প্রার্থীরা একে অন্যকে ঘায়েল করতে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বাকযুদ্ধ করে যাচ্ছেন। নতুন করে ট্রাম্প হিলারিকে বললেন, আইএস এর উত্থানের পেছনে তার পররাষ্ট্র নীতিই দায়ী। হিলারি যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তার নীতির কারণে সিরিয়া, ইরাক ও লিবিয়ায় আইএস এর উত্থান ঘটে বলে মন্তব্য করেন ট্রাম্প।
শুধু তাই নয়, হিলারিকে বেপরোয়া ও ভয়ঙ্কর বলেও শনিবার এক টুইটার বার্তায় মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প যখন হিলারির পররাষ্ট্র নীতির দিকে আঙুল তুলেছেন, তখন হিলারি ট্রাম্পের অস্ত্রনীতির বিরুদ্ধে কথা বললেন। শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেওয়ার পর শনিবার ট্রেভন মার্টিন ফাউন্ডেশনে অস্ত্র সহিংসতায় সন্তান হারানো মায়েদের জন্য আয়োজিত এক সভায় তিনি বলেন, ট্রাম্পের অস্ত্রনীতি হবে ভয়াবহ এবং বহু শিশু অস্ত্র সহিংসতার ঝুঁকির মুখে আছে। হিলারি আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ চিত্র হবে ভয়ের ও ক্রোধের মধ্যে সীমাবদ্ধ। ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ চিত্র হবে ভয়ের ও ক্রোধের মধ্যে সীমাবদ্ধ। তার অস্ত্রনীতির কারণে অনেক শিশুর প্রাণ হারানোর আশঙ্কা করছি আমি। আপনাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি। আর তিনি মুসলিম বিরোধী। তার যে আচরণ তা কোনোভাবেই একজন প্রেসিডেন্টের হতে পারে না। এদিকে আরেক ডেমোক্রেটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সমালোচনা করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই নীতির সংস্কার করবেন বলে জানান। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর সঙ্গে মেক্সিকোর তিজোয়ানার সীমান্ত পরিদর্শনে গিয়ে অভিবাসন নীতির সংস্কারের আহ্বান জানান তিনি। তবে স্যান্ডার্স অভিবাসীদের প্রতি সহমর্মিতা দেখালেও ট্রাম্প এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেবেন এমন মন্তব্যে বিশেষ করে মুসলমানদের প্রতি তার বিদ্বেষমূলক কথাবার্তার কারণে ভীত অনেকেই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের 28% মানুষ অন্য কোনো দেশে চলে যাবার চিন্তা করবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আইপিএলের খবর। ইউসুফ পাঠানের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে প্লে অফের টিকিট নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স। বাঁচা মরার লড়াইয়ে কেকেআর 22 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। জবাবে 8 উইকেটে 149 রানে থামে সানরাইজার্স। 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আগেই প্লে অফ নিশ্চিত করেছিল অরেঞ্জ আর্মিরা। সাকিবের কলকাতা নাইট রাইডার্সের জন্য ছিল বাঁচা মরার লড়াই। ইডেন গার্ডেন্সে পা ফসকালেই কঠিন সমীকরণের সুতোয় ঝুলে পড়তো কেকেআরের প্লে অফ ভাগ্য। সেই সাথে ইনজুরির কারণে মাঠের বাইরে সাবেক চ্যাম্পিয়নদের ম্যাচ উইনিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এমন অবস্থায় টস হেরে কেকেআরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর। দলীয় 33 ও ব্যক্তিগত 26 রানে উথাপ্পাকে ফিরিয়ে দিয়ে রানের লাগাম টানেন স্ট্রাইক। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যক্তিগত 10 রানে ফেরেন মুনরো। দলীয় 57 রানে সতীর্থকে অনুসরণ করেন একবার জীবন পাওয়া অধিনায়ক গম্ভীর। তিনি করেছিলেন 14 রান। এরপর মনীষ পান্ডের সাথে রানের পাগলা ঘোড়া ছোটান ইউসুফ পাঠান। 27 রানে জুটি করে পান্ডে ফেরেন ব্যক্তিগত 48 রানে। হোল্ডার ও সাকিব নামের প্রতি সুবিচার করতে না পারলেও ইউসুফ পাঠানের অপরাজিত 52 রানের সুবাদে 171 রানের সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। 32 রানের বিনিময়ে মুস্তাফিজ নেন একটি উইকেট। জবাবে দলীয় 29 রানে অধিনায়ক ওয়ার্নারকে হারিয়ে হোঁচট খায় সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআর বোলারদের শাসন করা শেখর ধাওয়ান ফেরেন দলীয় 86 ও ব্যক্তিগত 51 রানে। এরপর ভেঙে পড়ে সানরাইজার্সের ব্যাটিং লাইন আপ। যুবরাজ সিং ও নমান ওঝা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অরেঞ্জ আর্মির 5 ব্যাটসম্যান ব্যর্থ হয় 2 অঙ্কের কোঠায় স্পর্শ করতে। ফলে 22 রানের জয়ের সাথে প্লে অফে ওঠার আনন্দে মাতে কলকাতা নাইট রাইডার্স। শায়লা পারভিন, সময় সংবাদ। আইপিএলে টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজ, তাই ইংল্যান্ডে কাউন্টিতে না খেলিয়ে কাটার মাস্টারকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। শেষ পর্যন্ত কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে ক্রিকেট বোর্ড পারিশ্রমিক দেবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হেথ স্ট্রিকের বিকল্প খোঁজা হচ্ছে বলেও জানান আকরাম খান। ইনজুরির ভূত তাড়িয়ে গেল মার্চে বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন মুস্তাফিজ। ওয়ার্ল্ড টি-20-র পর আইপিএলে টানা 14টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএল দর্শনের পূর্বে সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হন মুস্তাফিজ। আইপিএলে কাটার মাস্টারের মন্ত্রমুগ্ধ বোলিংয়ে ইংলিশ ক্লাবটি মুস্তাফিজের সার্ভিস পেতে মরিয়া। কিন্তু দিনে দিনে বাংলাদেশের ক্রিকেটের সম্পদে পরিণত হওয়া মুস্তাফিজের ব্যাপারে খুব সাবধানী ক্রিকেট বোর্ড। যেহেতু ইন্ডিয়া গিয়ে সে খেলছে, তার আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছিল, তার আগে ইনজুরিতে ছিল, তো সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে ও ইংল্যান্ডে যে ওর কন্ট্রাক্ট আছে সেটা কি হবে, ও কি ওর জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, তার ওপিনিয়ন আমরা নিব। তারপর এটা বোর্ডে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব।
শেষ পর্যন্ত যদি মুস্তাফিজের ইংলিশ কাউন্টি ক্রিকেট দর্শন না হয় তবে ওই আসরে খেলার পারিশ্রমিক দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, আমরা সেটা তো করে আসছি। আমরা তো বললাম না যেটা পিসিএল বোর্ড করেছে। বোর্ড কিন্তু অলওয়েজ প্লেয়ারদের জন্য মানে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চায়। অন্যদিকে ভারতের একাডেমি কোচের দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশের পেস বোলিং কোচ হিতিস্ট্রিক এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পেশাদার ক্রিকেট বোর্ড বিকল্প কোচের খোঁজে আলোচনা করছে বেশ কয়েকজনের সাথে। আকিব জাভেদ আছে, তারপরে চাম্পাকি আছে, চাম্পাকি কিন্তু শ্রীলঙ্কা, তারপরে আপনার প্রসাদ আছে ইন্ডিয়ার, এবং আরো 2-3 জন আছে। বিসিবির সাথে জিম্বাবুয়েন কোচ হিতিস্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। আতশবাজি ও বিস্ফোরক বহন নিষিদ্ধ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। তলিয়ে গেছে রবি শস্য। ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হলো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।